ওপালিকে বাঁচাতে আগুনে ঝাঁপ দিল গঙ্গা। অন্যদিকে গঙ্গার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। হ্যাপটিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গঙ্গার পরীক্ষার ফল প্রকাশ হতে পুরো বাড়িতে যেন হতবাক নীরবতা নেমে আসে। কেউ বিশ্বাস করতে পারছে না এত আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দেওয়া গঙ্গার ফল এত খারাপ কিভাবে হতে পারে। সবার মুখে একই প্রশ্ন, এটা কি সত্যি সম্ভব? অর্জুন ফলাফলের কাগজ হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর অবিশ্বাসের সুরে গঙ্গার দিকে তাকিয়ে বলে, আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি তো বলছিলে পরীক্ষাটা খুব ভালো হয়েছে, তাহলে মাত্র 800 নম্বর এলো কিভাবে? আমার তো মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হয়েছে। গঙ্গা তখন দৃঢ়কণ্ঠে উত্তর দেয়, স্যার আমি একটা কথা বানিয়ে বলিনি, আমি সত্যি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম। বাড়িতে ফিরে দিদিভাইকে সব প্রশ্নের উত্তর বলেছিলাম, উনিও বলেছেন আমার উত্তরগুলো ঠিক হয়েছে, তাই এই ফল আমি কোনোভাবেই মানতে পারছি না। গঙ্গার কথা শুনে অর্জুনের মনে সন্দেহ আরও বাড়তে থাকে। তার মনে হতে থাকে নিশ্চয় কোথাও কোনো চক্রান্ত হয়েছে, কারণ গঙ্গার আত্মবিশ্বাস মিথ্যা হওয়ার মতো নয়। অন্যদিকে সবাই যখন গঙ্গাকে নিয়ে চিন্তায় ব্যস্ত, তখন মেঘনাথ মনে মনে শয়তানি হাসি হেসে বলে, অনেক চেষ্টা করেছিলে গঙ্গা, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে হারিয়ে ছাড়লাম। এমনভাবে সব ব্যবস্থা করেছি, এখন চাইলেও তো তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। অন্যদিকে ভেঙে পড়া গঙ্গা পরিবারের সবাইকে বলতে থাকে, তোমরা তো জানো আমি কত পরিশ্রম করেছি, আমি নিশ্চিত ছিলাম পরীক্ষাটা ভালো হবে, তাহলে আমি ফেল করলাম কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। গঙ্গার কষ্ট দেখে অহনার সামনে এসে বলে, দেখো গঙ্গা, আমরা সবাই জানি তুমি চেষ্টা করেছো, কিন্তু এখন অকারণে বিষয়টা নিয়ে এত হইচই করার কোনো মানে নেই। যা হওয়ার হয়ে গিয়েছে। অনার কথায় যেন সহানুভূতির চেয়ে বিদ্রুপ বেশি ছিল। সে আবার বলতে থাকে, তুমি সব বিষয় তো পাশ করো, শুধু গণিতে কম নম্বর এসেছে, এমন তো হতেই পারে, এটা নিয়ে তো নাটক করার কি আছে? তার কথা শুনে বাড়ির অনেকে বিরক্ত হয়ে যায়, কারণ সবাই জানে গঙ্গার আসল সমস্যা শুধু একটি বিষয় ফেল করা নয়, বরং তার প্রাপ্য নম্বর না পাওয়া। গঙ্গা তখন নিজের মনেই ভাবতে থাকে, আমি তো সব প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখেছিলাম, তাহলে খাতা এমন কিভাবে হলো? পরীক্ষার খাতা তো শিক্ষকদের কাছে থাকে, সেখানে কারসাজি কে করবে? ঠিক তখনই উপালি এগিয়ে এসে গঙ্গার পাশে দাঁড়ায়। সে শান্তভাবে বলে, গঙ্গা, একই প্রশ্নের উত্তর লিখে দেখাও, আমরা সবাই নিজের চোখে দেখব তুমি কতটা ঠিক লিখতে পারো, তাহলে সত্যিটা অনেকেই পরিষ্কার হয়ে যাবে। উপালির প্রস্তাবে অর্জুনও সম্মতি জানায়। সে গঙ্গাকে সাহস দিয়ে বলে, একদম ভেঙে পড়বে না। যদি তোমার সঙ্গে সত্যি অন্যায় হয়ে থাকে, তাহলে আমি নিজে বিষয়টা শেষ পর্যন্ত দেখব, তোমার সঙ্গে কোনো অবিচার হতে দেব না। এরপর উপালি গঙ্গাকে নিয়ে পড়ার টেবিলে বসায়। গঙ্গা আবার নতুন করে উত্তর লিখতে শুরু করে, আর উপালি তার পাশে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্তে সাহস জোগাতে থাকে। আমি জানি তুমি পারবে, নিজের উপর বিশ্বাস রাখো। কিছুক্ষণ পর গঙ্গা লেখা শেষ করে খাতাটি উপালির হাতে দিয়ে দেয়। সে বলে, দিদিভাই আমি সব লিখে ফেলেছি, এবার তোমরা দেখে বলো কোথাও ভুল করেছি। উপালি খাতা নিয়ে বাড়ির সবার কাছে যায়। জেঠুমনি, দাদাভাই এবং পরিবারের অন্য সদস্যরা মন দিয়ে প্রতিটি উত্তর মিলে দেখতে শুরু করে। অন্যদিকে গঙ্গা দূরে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। তার চোখে তখন শুধু একটাই আশা, সত্যিটা যেন সবার সামনে প্রকাশ পায়। কিছুক্ষণ পর লালি দৌড়ে এসে উত্তেজিত হয়ে বলে, গঙ্গা তুমি পাশ করেছ, শুধু পাশই নয়, তোমার নাম্বার হয়েছে 60। আমরা সবাই খাতা মিলে দেখেছি, তাহলে অফিসিয়াল রেজাল্টে তুমি এমন ভুল করলে কিভাবে? যা শুনে সবাই অবাক হয়ে যায়। অর্জুন তখন বলে, এখন আর কোনো সন্দেহ নেই, তোমার আসল খাতে নিশ্চয়ই কোনো গরমিল হয়েছে। আমি রিভার আবেদন করব, সত্যিটা বের করেই ছাড়ব। এরপর এক মুহূর্ত দেরি না করে অর্জুন ফোন করে চঞ্চলের সঙ্গে কথা বলে। সে সব ঘটনা খুলে বলে এবং অনুরোধ করে, স্যার গঙ্গার জন্য একটু সময় দিন, ওর খাতা নিশ্চয়ই ভুল হয়েছে। যদি রিভার সুযোগ পায় তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ফোনের ওপাশ থেকে চঞ্চল উত্তর আসে একেবারেই কঠোর। তিনি বলে, অর্জুন তুমি নিয়ম খুব ভালো করেই জানো, এখন আর সময় বাড়ানো সম্ভব নয়। নিয়োগের প্রক্রিয়া এগিয়ে এসেছে, এই মুহূর্তের কোনো ব্যতিক্রম করতে পারবো না। চঞ্চলের এক কথায় অর্জুনের মুখে একবার মলিন হয়ে যায়। সে বুঝতে পারে সামনে আরো কঠিন লড়াই অপেক্ষা করছে। গঙ্গা তখন বলে, স্যার উনি কি বললেন? আমার কি আর কোনো সুযোগ আছে? অর্জুন তখন গঙ্গার দিকে তাকায়, অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে, গঙ্গা এখন কিছু করার সুযোগ নেই, নিয়ম অনুযায়ী তোমাকে আগামী বছর আবার চেষ্টা করতে হবে। আমরা জানি এটা তোমার জন্য খুব কঠিন, কিন্তু আপাতত আমাদের এই সিদ্ধান্তটা মেনে নিতে হবে। এই কথাগুলো শুনে গঙ্গার চোখে জল চলে আসে। এতদিন পরিশ্রম, এত স্বপ্ন, এত লড়াই, সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। কান্না ভেজা গলায় সে বলতে থাকে, আমি তো সত্যিই ভালো পরীক্ষা দিয়েছিলাম, তাহলে কেন আমার সঙ্গে এমন হলো? আমি এত কষ্ট করলাম, এত বাধা পেরিয়ে এখানে পর্যন্ত এলাম, তারপর কেন আমি হারলাম? আমি তো কোনো ভুল করিনি। অর্জুন গঙ্গার কাঁধে হাত রেখে শান্তভাবে বলে, নিজেকে ভেঙে ফেলো না। আজ যদি তুমি হেরে যাও, তাহলে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে
তারা জিতে যাবে। তুমি এত সহজে হার মানার মেয়ে নও। আমি বিশ্বাস করি সত্য একদিন না একদিন অবশ্যই সামনে আসবে। গঙ্গা চোখের পানি মুছতে মুছতে উত্তর দেয়, স্যার আমি কত কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি। আপনি জানেন নিজের স্বপ্নের জন্য কত কিছু ছেড়ে দিয়েছি। মায়ের অসুস্থতার মধ্যে পরীক্ষা দিয়েছি, সুইমিং প্রতিযোগিতা জিতে এসে পড়াশোনা চালিয়ে গিয়েছি। তারপরও যদি এমন ফল পাই তাহলে আর বাঁচার ইচ্ছেটাই যেন হারিয়ে যাচ্ছে। এ কথা বলে সে নিজেকে সামলাতে পারে না, দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। গঙ্গার এই আচরণে পুরো বাড়ি আবার আতঙ্কিত হয়ে পড়ে। ওপালি উদ্বিগ্ন হয়ে বলে, এভাবে দরজা বন্ধ করে দিল কেন? ওর মানসিক অবস্থা একদম ভালো নেই, যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। অর্জুন দ্রুত দরজার সামনে গিয়ে ডাকতে থাকে, গঙ্গা প্লিজ দরজাটা খোলো, আমরা সবাই তোমার পাশে আছি, একা একা কষ্ট পেও না। কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসে না। ঠিক সে সময় অহনা এগিয়ে এসে অর্জুনের হাত ধরে ফেলে বিরক্ত গলায় বলে, আর কত নাটক করবে তোমরা? একটা পরীক্ষায় ফেল করেছে, এ নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? সবাই যেন গঙ্গাকে নিয়েই পড়ে আছে। অর্জুন তখন রাগ সামলে বলে, অহনা এসব কথা বলার সময় নয়, গঙ্গা খুব ভেঙে পড়েছে। কিন্তু অহনা থামে না, সে বলতে থাকে, তুমি এখনো বুঝতে পারছো না, গঙ্গা তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না, বরং আমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করো। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। অর্জুন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সরে যায়। আর এই নীরবতায় অহনার অহংকারে আঘাত করে। অন্যদিকে জেঠুমনি অহনাকে উদ্দেশ্য করে বলে, ভালোবাসা মানে কাউকে কষ্ট দিয়ে নিজের কাছে টেনে আনা নয়। তুমি যদি সত্যি অর্জুনকে ভালোবাসতে তাহলে তার দুঃসময় শক্তি হতে, কিন্তু তুমি উল্টো কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছ। জেঠুমনির কথায় অহনা মুখ গোমরা করে চলে যায়, আর ভিতরে ভিতরে খুব জ্বলতে থাকে। একান্তে গিয়ে সে আনন্দে হাসতে হাসতে মনে মনে বলে, আজ শেষ পর্যন্ত আমার পরিকল্পনায় সফল হলো। গঙ্গা এত বড় কথা বলছিল চাকরি পাবে, সবাইকে দেখে দেবে, কিন্তু আজ কিছুই করতে পারলো না। এবার বুঝবে অহনার সঙ্গে লড়াই করা কত কঠিন। অহনার কথা শুনে মেঘনাথ তাড়াতাড়ি তাকে থামিয়ে দেয়। সে বলে, এত জোর করে বলো না, কেউ শুনে ফেলে বড় বিপদ হবে। আর একটা কথা মনে রেখো, গঙ্গার খাতা যদি রিবো হয় তাহলে আসল নম্বর বেরিয়ে আসবে, তখনই সব ফাঁস হয়ে যাবে। অহনা একটু চিন্তিত হয়ে বলে, আমি আর সহ্য করতে পারছি না। অর্জুন সবসময় গঙ্গার কথাই ভাবে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারি না। মেঘনাথ তখন বলে, তাহলে অর্জুনকে নিজের দিকে টেনে আনো, কিন্তু কোনোভাবে গঙ্গাকে সন্দেহ করার সুযোগ দিবে না। আমাদের পরিকল্পনা এখন পর্যন্ত সফল হয়েছে, এখন সামান্য ভুল করলেই সব শেষ। এদিকে গঙ্গার ঘরের বাইরে সবাই দাঁড়িয়ে বারবার ডাকতে থাকে, লালি, ওপালি, উদয়ন, কেউ হাল ছাড়তে রাজি নয়। গঙ্গা ঘরের মেঝেতে কান্না করতে থাকে, তার মনে একটাই কথা ঘুরতে থাকে, আমি আর কখনো কারোর সামনে মুখ দেখাতে পারবো না। সবাই আমার জন্য কত আশা করেছিল, কিন্তু আমি কাউকে খুশি করতে পারলাম না। বাইরে দাঁড়িয়ে অর্জুন আবার শান্ত গলায় বলে, গঙ্গা একটা ব্যর্থতা জীবনের শেষ নয়, যদি আজ না হয় কাল হবে, কিন্তু তুমি এভাবে নিজেকে একা করে রেখো না। অনেকক্ষণ পর ভিতরে থেকে গঙ্গা কান্না করতে করতে উত্তর আসে, স্যার আমাকে একটু একা থাকতে দিন, এখন আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না। গঙ্গার কথা ইচ্ছায় সম্মান জানে অর্জুন সবাইকে সরে যেতে বলে, কিন্তু তার নিজের মন শান্ত থাকে না। সে বুঝতে পারে গঙ্গার মনোবল ফিরিয়ে আনলেই হবে না, এই রহস্যের সমাধান করতে হবে। অন্যদিকে মেঘনাথ এবং অহনা একসঙ্গে বসে ভবিষ্যতে পরিকল্পনা করতে থাকে। মেঘনাথ বলে, গঙ্গা খুব বুদ্ধিমান মেয়ে, ও যদি আবার তদন্ত শুরু করে তাহলে আমাদের সবকিছু জেনে যেতে পারে। তাই ওকে এমনভাবে ভেঙে দিতে হবে যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। অহনার ঠোঁটে তখন আবারও রহস্যময় হাসি ফুটে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে গঙ্গার জীবনে আরো বড় ঝড় নামিয়ে আনবে। ঠিক তখনই অর্জুন নিজের মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ভাবতে থাকে, গঙ্গার খাতায় নিশ্চয়ই কারচুপি হয়েছে, সত্যিটা আমি খুঁজে বের করবই। এর পিছনে যেই থাকুক না কেন তাকে আইনের সামনে আনবো। গঙ্গার স্বপ্ন আমি ভেঙে যেতে দিব না। গঙ্গা নিজের ঘরে একা থাকলেও কেউ স্বাভাবিক হতে পারছে না। সবার মনে একটাই কষ্ট, এত সংগ্রাম করে একটা মেয়ের সঙ্গে ভাগ্য কেন নিষ্ঠুর আচরণ করে। অর্জুন সবার থেকে একটু দূরে গিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে পেয়ালি চুপচাপ দাঁড়িয়ে চোখের জল মুছছে। অর্জুন কাছে গিয়ে নরম গলায় বলে, পেয়ালি তুমি কান্না করছো কেন? এভাবে যদি সবাই ভেঙে পড়ো তাহলে গঙ্গাকে কে সামলাবে? পেয়ালি তখন চোখের পানি মুছে বলে, দাদাভাই গঙ্গার জন্য খুব কষ্ট হচ্ছে, সবাই শুধু আজকে ফলটাই দেখেছো, কিন্তু কেউ ওর জীবনের লড়াইগুলো মনে করছো না। ও যে কতটা কষ্ট করে এখানে পৌঁছে গিয়েছে সেটা আমরা খুব কাছে থেকে দেখেছি। আমি অন্তত স্কুল কলেজে পড়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু গঙ্গার তো সেই সুযোগও হলো না। ওর নাম স্কুলে থাকলেও ঠিকমতো ক্লাস করতে পারিনি। ছোটবেলা থেকে অভাবের সঙ্গে যুদ্ধ করেছে। মিনতি কাকিকে ভিক্ষা করতে দেখেও নিজেই সে জীবন বদলে দেওয়ার স্বপ্ন দেখেছে। পেলের কণ্ঠটা আরো ভারী হয়ে ওঠে। গঙ্গা তো সবাইকে সঙ্গে নিয়ে লড়াই করেছে, মাকে ভিক্ষা করতে দেয়নি।
কষ্ট করে একটা ফুলের দোকান করে দিয়েছে যাতে সম্মানের সঙ্গে সংসার চালানো যায়। একসময় যে ভাঙ্গা বাড়ি থেকে প্রতিদিন বেরিয়ে যেতে বলা হতো, গঙ্গা স্বপ্ন দেখেছিল চাকরি পেলে প্রথম বেতনের টাকা দিয়ে মায়ের জন্য একটা নতুন বাড়ি বানাতো, যেন আর কেউ তাদের অপমান করতে না পারে। অর্জুন চুপ করে পেয়ালির কথা শুনতে থাকে। তার চোখেও তখন গঙ্গার প্রতি শ্রদ্ধা আরো বাড়তে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবে হোক গঙ্গার স্বপ্ন পূরণ করতে শেষ পর্যন্ত লড়বে। ঠিক তখন রূপালী একটি প্রস্তাব দেয়। সে বলে, আমাদের কোচিং সেন্টার কয়েকদিনের মধ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমি চাই গঙ্গাকে সেখানে নিয়ে যেতে। এতদিন ধরে শুধু কষ্টই পেয়েছে, হয়তো পরিবেশ বদলালে ওর মনে একটু ভালো হবে। পরিবারের সবাই রূপালীর কথায় সম্মতি জানায়। অনেক বুঝিয়ে শুনে শেষ পর্যন্ত গঙ্গাকে রাজি করানো হয়। কয়েকদিন পর অনুষ্ঠানের দিন সবাই একসঙ্গে কোচিং সেন্টারে পৌঁছে যায়। চারিদিকে আনন্দ পরিবেশ, গান আবৃত্তি আর বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। রূপালী মঞ্চে উঠে গান গাইতে শুরু করে। তার কণ্ঠে মুগ্ধ হয়ে সবাই অনুষ্ঠান উপভোগ করছিল। গঙ্গা ধীরে ধীরে নিজের দুঃখ ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করে মঞ্চের একপাশে আগুনের শিখা দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। মুহূর্তের আনন্দে অনুষ্ঠান ভয়াবহ আতঙ্কে পরিণত হয়। চারিদিকে চিৎকার শুরু হয়ে যায়, আগুন আগুন বলে। লোকজন প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে। ধোঁয়ায় পুরো হলঘর ভরে যায়, কেউ কাউকে ঠিকমতো দেখতে পাচ্ছে না। এই বিশৃঙ্খলার মধ্যে রূপালী আগুনের একপাশে আটকা পড়ে। বের হওয়ার কোনো পথ নেই। গঙ্গা দূর থেকে দৃশ্য দেখে এক মুহূর্ত দেরি করে না। নিজের নিরাপত্তার কথা না ভেবে সে দৌড়ে আগুনের ভেতর ঢুকে পড়ে। অর্জুন চিৎকার করে বলে, গঙ্গা থাম, ওদিকে যেও না। কিন্তু গঙ্গাকে থামানো সম্ভব হয় না। সে দ্রুত রূপালীর কাছে পৌঁছে যায়, তাকে শক্ত করে আগুনের মাঝখান থেকে নিরাপত্তার দিকে ঠেলে দেয়। রূপালী কোনোভাবে বাইরে আসলেও গঙ্গা আগুনের ভিতরে আটকে পড়ে যায়। আগুনের তাপে তার হাত পা পুড়ে যেতে শুরু করে। ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হয়। বাইরে দাঁড়িয়ে সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। রূপালী কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে, গঙ্গা, আমার জন্য তুমি ভেতরে রয়ে গেলে, কেউ ওকে বাঁচাও। এক মুহূর্ত দেরি না করে অর্জুন আগুনের দিকে ছুটে যায়। আশেপাশে সবাই তাকে থামানোর চেষ্টা করে। অর্জুন, ভিতরে যেও না, খুব বিপদ। কিন্তু অর্জুন কারো কোনো কথাই শুনে না। তখন অর্জুন বলে, গঙ্গাকে একা রেখে আমি আসতে পারবো না। এই বলে আগুনের ভেতর ঢুকে পড়ে। ঘন ধোঁয়ার মধ্যে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে গঙ্গাকে মাটিতে পড়ে থাকতে দেখে। গঙ্গার শরীরে কয়েকটি জায়গায় আগুন দগ্ধ হয়েছে, আর ধোঁয়ার কারণে সে প্রায় অজ্ঞান হয়ে পড়েছে। অর্জুন দ্রুত গঙ্গাকে নিজের কোলে তুলে নেয়। নিজের শরীর দিয়ে আগুনের তাপ থেকে তাকে আড়াল করে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সবাই দেখতে পায় আগুনের ভেতর থেকে অর্জুন গঙ্গাকে কোলে নিয়ে বেরিয়ে এসেছে। দুজনকে দেখে সবাই ছুটে আসে। রূপালী কান্নায় ভেঙে পড়ে গঙ্গার হাত ধরে বলতে থাকে, আমার জীবন বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলে দিলে গঙ্গা। আমি এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। অর্জুন দ্রুত সাহায্য ডেকে গঙ্গাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। অ্যাম্বুলেন্স ওঠানোর সময় তার চোখে একটা উদ্বেগ, গঙ্গা যেন সুস্থ হয়ে ফিরে আসে। অন্যদিকে এই ঘটনার খবর শুনে অহনা মেঘনাথ হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যতই গঙ্গার পথ আটকে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, নিজের সাহস আত্মত্যাগ দিয়ে বারবার সবার হৃদয় জয় করে নিচ্ছে। হাসপাতালের পথে অর্জুন গঙ্গার হাত শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা করে, আমি শুধু তোমাকে সুস্থই করব না, তোমার সঙ্গে হওয়া অন্যায় শেষ দেখে ছাড়বো। তোমার স্বপ্ন কখনোই ভাঙতে দিব না। সত্যিটা সবার সামনে এনে যারা তোমাকে ক্ষতি করেছে তাদের শাস্তি আমি নিশ্চিত করব। এভাবেই একদিকে গঙ্গার আত্মত্যাগ সবাইকে আবেগে ভাসিয়ে দেয়, অন্যদিকে তার পরীক্ষার ফল নিয়ে লুকিয়ে থাকা রহস্য আরও গভীর হয়ে ওঠে। এখন দেখার বিষয় অর্জুন কি সত্যি সেই ষড়যন্ত্রের মুখোশ খুলতে পারবে, নাকি গঙ্গাকে আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। তো নেক্সট আকর্ষণীয় আপডেটটি দেখতে হলে অবশ্যই পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।